কথাই বলে কালি কলম মন লেখে তিনজন, কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, সবাই সেখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনে চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড। প্রতিটি বোতামেই ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা দিয়ে অনবরত লিখে চলেছে, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকে ওইভাবে ছাপার জন্য তৈরি করে দেয়। দাদা বলছি এটা একটু ছেপে দেবেন, কয়দিন দিন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তাহলে বিপদ। কারোর সঙ্গে কলম নেই। দাদা বলছি আমার কাছে একটি কলম পাওয়া যাবে? না না, কি করি, কোথায় যে পাই? যদি বা কারো কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। কি করে যে লিখবো, এতে লিখে সুখ নেই। তাই সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতাম। অথচ আমাদের আপিস, সবাই বলে লেখালেখির আপিস, লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলি আমি মুন্সি, কাল গুনে বুঝিবা আজ আমরাও বা তাই। আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো বাংলায় অজপাড়া গায়ে জন্মেছে। তারা হয়তো বুঝবেন কলমের সাথে আমার সম্পর্ক কি। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সূচনা হলেই চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চলে। তবে কালি পড়বে ধীরে ধীরে, চুইয়ে চুইয়ে। কোথায় পড়বে? না, লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, তাই কেটে কাগজের মতো সাইজ করে আমরা তাতে হোম টাস্ক করতাম, আর সেইগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টার মশাই একে বুঝে আড়াআড়ি ভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের।
আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বাইরে ফেলে দিলে গরু খেলেই অমঙ্গল। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর ও মাংস। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, অবশ্য মা পিসি দিদিরা সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন তিলটি ফলা শিমুল ছালা, ছাক দুগ্ধে করি মেলা, লৌহ পাত্র লোহাই ঘষি, শিরে পত্র নাছরে মাসি। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপনা। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। বাড়ির রান্না হতো কাঠের উনানে। তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমত। লাউ পাতা দিয়ে তা ঘষে একটা পাথরের বাটিতে রাখা। জলে তা গুলে নিতাম। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চালটাকে ভেজে বেটে মিশাতাম। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছাঁকা দিতাম। অল্প জলেও তো তাই অনেক সময় টকটক করে ফুটত। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। পদ মানে মাটির দোয়াত, বাঁশের কলম, মাটির দোয়াত, খড়ের তৈরি কালিয়ার কলা পাতা। বলতে গেলে তা নিয়েই আমাদের প্রথম লেখালেখি। এত বছর পর সেই কলম যখন হাতছাড়া হবার উপক্রম, তখন মনে কষ্ট হয় বইকে। ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নল খাকড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকেই ভোতা বানিয়ে তুলি করে লিখতাম। হয়তো সুচলো করে কলম বানাতাম, হয়তো ফিনিশ নিয়েও আমি বন প্রান্ত থেকে উড়িয়ে নিতাম একটা হার, সেই আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা
বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে। আর বেশি কিছু না। সিজার যে কলমটাকে নিয়ে কাশাকে আঘাত করেছিল, সেটি কিন্তু স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা। কলম সেদিন খুনিও হতে পারে বই কি। চীনেরা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে। তাদের বাদ দিলে সেই দিন পর্যন্ত বিশ্বে জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বাধিক শলাকা। তা বাঁশের হোক, নল খাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক। স্কুলের ছেলেমেয়ের তহবিলে হয়তো দেখা যায় রকমারি করম, হয়তো গ্রাম অঞ্চলে আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পূজায়। কাঁচের দোয়াতে কালির বদলে দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। পালকের কলমও আর চোখে পড়ে না। তার ইংরেজি নাম কুইল। লর্ড কার্জন বাঙালির সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন, বাবু কুইল ড্রাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরোনো দিনের ফটোগ্রাফ কিংবা তৈলচিত্র ছাড়া গতি নেই। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমন্সির ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, তাতেও রয়েছে ধারালো প্লেট। পালক ঢুকিয়ে চাপ দিলে ব্যাস তৈরি হয়ে গেল কলম। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমে বাজ কোথায়? কোন কোন অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম। সেসব ফাঁকি মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র। তাকে আবার কেউ কেউ বলে ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে কিচকিচ করছে ফেরিওয়ালা। তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু দেখা যায় সস্তা চূড়ান্ত। ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে? পণ্ডিত মহাশয়ের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য। ওং জবা কুসুম শঙ্কা শঙ্কশ্যপেয়ং মহাদ্যুতিম দন্তারিং সর্ব পাপগ্নঃ প্রণতস্মি দিবাকরম। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম, যার কলম ছিল পায়ের মোজাই খোঁজা। আজকাল কোন কোন অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। কেউ কেউ অবশ্য
চুলেও কলম ধারণ করে, সেটা অবশ্য ইচ্ছাকৃত না। ধীরে টানে বসে যাতায়াতের পর। মহিলা যাত্রী টান থেকে নাচছে। কে একজন চেঁচিয়ে উঠলো, ও দিদি! আপনার খোপায় কলম। কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, কফিতে রাজপুত। এখন কলম বা গোপ কোনো কিছুই বিশেষ কারণ নয়। কালীর অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। আমরা শুধু জানি দেশের সবাই স্বাক্ষর না হলে কলম এখন সর্বজনীন। সত্যি বলতে কলম এখন এতই সস্তা, এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মারেরা ওরা কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যারা সত্যিকারের বিপ্লব ঘটান তা ফাউন্টেন পেন। এককালে থেকে বাংলায় বলা হতো ঝর্ণা কলম। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস এডসন ওয়াটারম্যান। সেকালে আরো অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বেরোতেন। একবার গিয়েছেন আর এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উড়ে পড়ে গেল। আবার তিনি ছুটলেন কালীর সন্ধানে। ফিরে এসে শোনেন আর একজন তৎপর ব্যবসায়ী সই সাবত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছে। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করেন, আর নয়, এর একটা বিহিত করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটে নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনতে। দোকানি জানতে চান কি কলম। ব্যাস ভেবাচাকা খেয়ে গেলাম। তিনি আইডি চলছেন পার্কার, সুপার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট। কোনটার কি দাম তাও তিনি মুখস্থ বলেছেন। আমার মুখের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম, কিন্তু দারুণ। বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ঝাঁ করে কলমটা ছুড়ে দিলেন। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুড়ে দেয়, তার দিকে ভঙ্গিটি ঠিক সেই রকম। সার্কাসের খেলায় শেষ পর্যন্ত লোকটি অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নি। এই দেখো, নিপ ঠিক আছে, দু এক ছত্র লিখেও দেখিয়ে দিলেন। আমি সেদিন জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম, কিন্তু অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটটি। ফাউন্টেন পেনের এক বিপদ, তার লেখককে নেশাগ্রস্ত করে। অবশ্য সে যদি পয়সাওয়ালা লেখক হন, বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন পেন সংগ্রহ। ডজন দুয়েক তো হবেই।
পারকারি ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন। ফাউন্টেন পেন আমাদের ঝর্ণা কলম, গায়ের ছেলে আমি। অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি এবং কলমে ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলম। বাঁশের এবং কঞ্চির কলমকে ছুটি দিই শহরের হাই স্কুলে ভর্তি হবে। কালি বানানো বন্ধ তখন। কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম, কালি ট্যাবলেট বা ভলি খুলে দিয়ে। লাল নীল দু রকমই বড়ি পাওয়া যেত। অবশ্য তৈরি কালেও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। বাইরের সব না, কাজল কালি, সুলেখা, বিদেশি কালিও পাওয়া যেত। তো প্রধানত ফাউন্টেন পেনের জন্য ছিল। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। সুচালা মুখে নিবের মুখ ছিল চওড়া, মুখের নিব যার যেমনটি চায়। হ্যাঁ, বিদেশেও উন্নত ধরনের নিব বের হয়েছিল একসময়। সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুবই টেকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা শিঙের নিবের উপরে বসানো তো হিরে। ফাউন্টেন পেনে প্লাটিনাম, সোনা, সেসব দিয়ে মুড়ে তাকে আরো দামি আর পোক্ত করা হতো। এসব করে রকমারি চেহারা সস্তা দামি ফাউন্টেন পেন বাজার থেকে হটিয়ে দেওয়া হলো দোয়া তার কলমকে। আমরা যখন কলেজে পড়ছি কোন বলতে গেলে সব পড়ুয়াদের পকেটেই ফাউন্টেন। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সে সঙ্গে শিক্ষিত ঘরেও কিংবা অফিস আদালতের টেবিলেও সব উধাও জোর দোয়াত কলম। সেগুলো সাজিয়ে রাখার আসবাব, কালির আধার, ব্লটিং পেপার। একসময় লেখা শুকানো হতো বালি দিয়ে। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাঁচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেদের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও। গ্রামেই কেউ দু একটা পাস দিতে পারলেই পুরো বুড়িরা আশীর্বাদ করতেন, এসে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা জেনেছিলাম সুভা ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ থেকে। অবাক হয়ে মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াতের কালি দিই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছে। হায়, কোথায় গেল সেসব দিন? এখন ফাউন্টেন পেন কমে তাও বা বুঝি যায়। এখন বল পেন বা ডট পেন এক রোগা লিকের রিফিলে কে কত দূর দৌড়াতে পারে?
তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেন অবশ্য কম যায় না। এক বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকমের নিট, যারা গান চর্চা করে তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাঁ হাতে লেগে তাদের জন্য। এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিট। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। হ্যাঁ, টাকার কুমিরদেরও খুশি করার ব্যবস্থা তাদের হাতে। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। 1 পাউন্ড মানে 75 টাকা। হিসাব করে দেখো কত টাকা। সে কলমে সোনার অঙ্গ, হীরের হৃদয়, সোনাই গড়া, হিরে বসানো। জোড়া কলমে তো দাম হবেই। দামি বল পয়েন্টও আছে অবশ্য। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবো বলে একেবারে প্রতিজ্ঞা করেছে। ফলে আমার মতো আরো কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছে। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাই আছে। কলমের দিনও কি ফুরলো? হতে পারে, কিন্তু ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হলো টেলিগ্রাফিস্ট বা লিপি কুশলী। মোগল দরবারে একদিন তাদের কত না খ্যাতি, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারি, আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাত। একটা পুঁথি দেখলেই চোখ জুড়িয়ে যায়। সমানি সম, শীর্ষানি ঘনানি, বিরলানি চ, সব অক্ষর সমান। প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এক একজনে যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর। অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। তবু পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। কলমকে বলা হয় তরোয়ালের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আবাসে ইঙ্গিতে তাই বলতে চায়। কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারের কার্টেজ সেসব কথা বোঝে, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে অনেক পালকের কলমধারীকে সত্যি কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে, ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে।
কলকাতার ইতিহাসেও এ ধরনের ডুয়েল কিংবা দ্বৈরত্বের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে ধরে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে, ভাবতে ভালো লাগে। আমাদের কালের অধিকাংশ লেখকই এখনো কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদাশঙ্কর রায়। গত কয়েক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন। অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমে মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তার সুস্থ সুন্দর একটি নেশা ছিল শিল্পী শিল্প। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্ম সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানে রবীন্দ্রনাথ বেশি বয়সে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন। তার সূচনা কিন্তু এই হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, তো সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। আমি কালিখেকো কলমের ভক্ত বটে, তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। কেননা ইতিমধ্যে বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু। তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডুমরুধরের স্বনামধন্য লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানবশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু।